শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ কয়েকদিন পর আমি তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে অষ্টম অধ্যায় পর্যন্ত আমি পরপর 8টি ক্লাস তোমাদের উদ্দেশ্যে অনলাইনে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে দেখেছো এবং পড়েছ, এই বিশ্বাস আমি রাখি। আজকের এই মহামারীর দুর্যোগ উপেক্ষা করে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তোমাদের উদ্দেশ্যে অনলাইনে ক্লাস দিচ্ছে। এই ক্লাসগুলি যদি তোমরা ঠিক মতো না দেখো তাহলে আমাদের আর সার্থকতা থাকবে না। সুতরাং আমি আশা করি তোমরা ক্লাসগুলো ঠিক মতো দেখবে এবং আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আমাদের ক্লাসগুলো কিরকম হয় সেটা দেখে যদি তোমরা কমেন্ট না করো, মন্তব্য না করো, লাইক না দেও, শেয়ার না দেও, তাহলে কি করে বুঝবো আমাদের ক্লাস কিরকম হচ্ছে? নিজের ক্লাস তো আর নিজে বিচার করতে পারি না। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসটা ভালো করে দেখবে এবং অনুশীলন করবে। আজকে যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায়। এই নবম অধ্যায়ে বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন। এই দেশ জনবহুল দেশ, তোমরা জানো। সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। বেকার সমস্যা, বেকারত্ব এই দেশে প্রচুর। যুব সমাজ চাকরি পাচ্ছে না। কর্মসংস্থান থেকে মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই তোমরা জানো এই দেশে মাথাপিছু আয় 500 মার্কিন ডলার। এর আগেও একটি ক্লাসে আমি বলেছিলাম এই যে মাথাপিছু আয় মানে কি। মাথাপিছু আয় হলো সারা বাংলার সকল লোকের হিসাব করে গড়, অর্থাৎ গড় পড়তা মানে এভারেজ করে তাদের হিসাবটা বের করলে ধনী দরিদ্র গরিব সকলকে এভারেজ করে তখন এই হারটা বের করা হয়। 500 ডলার হলে প্রতি মার্কিন ডলারে 80 টাকা বা 82 টাকা। সেইভাবে 500কে 80 টাকা দিয়ে পূরণ করলে 5,40,000 টাকা প্রতি মাথাপিছু আয়। প্রতি বর্গ কিলোমিটারে 552 জন এই দেশে বাস করে। আরো কয়েক বছর আগের 16 সালের হিসেব আদমশুমারি হয় প্রতি 10 বছর পর। তো আবার যখন গণনা হবে তখন আরো বেড়ে যাবে। প্রতি বর্গ কিলোমিটারে 552 জন। আমেরিকাতে 35 জন। তারপর চীন, ভারতে 362 জন। অথচ তাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু তাদের সম্পদ প্রচুর। উন্নয়ন জনসংখ্যা নীতি। জনসংখ্যা নীতি হলো জাতীয় পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ করা, জনসংখ্যাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বিভিন্ন পদ্ধতি। এটাই হলো জনসংখ্যা নীতি। এই নীতি তোমরা অনেকেই জানো, বিভিন্ন পরিকল্পনা করা আছে, কিন্তু অনেক সময় বাংলাদেশে ধর্মীয় কারণে অনেক কিছুই বাস্তবায়ন হয় না। অনেকে বলে থাকেন মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এইভাবে কথা বলেন। এই জনসংখ্যা নীতি করা আছে, কিন্তু কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটাই হলো দেখার বিষয়। পরিবার পরিকল্পনা। এই জনসংখ্যা নীতির জন্য পরিবার পরিকল্পনা গ্রহণ। কিভাবে 2টি সন্তানের বেশি নয় 1টি হলে ভালো হয়, এই স্লোগান প্রতি
ফ্যামিলিতে দুটি সন্তানের বেশি যেন না হয়, কিন্তু আমাদের দেশে সেটি হচ্ছে না। 15, 16, 17, 10, 5 এইভাবে সন্তানের সংখ্যা আরো আগে আরো অনেক বেশি ছিল। বর্তমানে কিছুটা কমে এসেছে। মানুষ এখন অনেক শিক্ষিত হয়েছেন, জানেন যে এতগুলা ছেলে মেয়ে হলে সবগুলাকে মানুষ করা খুব কঠিন হয়ে যায়। পরিবার পরিকল্পনা, অপুষ্টির হার কমানো, এগুলো হলো তার পরিকল্পনা, জনসংখ্যা নীতির পরিকল্পনা। অপুষ্টিতে প্রচুর ছেলে মেয়েরা, আমরাও অনেকে ভুগছি। প্রতিদিন আমরা যে খাওয়ার মান, সেই মানে খাওয়ার আমরা পাচ্ছি না, সেভাবে আমরা খেতে পাচ্ছি না। সুতরাং এই মান নিয়ে অনেক অপুষ্টি, এই অপুষ্টির হার কমানোর জন্য সরকারের পরিকল্পনা আছে। স্বাস্থ্য সেবা সরকার চেষ্টা করে যাচ্ছে প্রতিটা মানুষের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য বিভিন্ন কমিউনিটি হাসপাতাল, বেসরকারি সরকারি হাসপাতাল, ডাক্তার নার্স সবের ব্যবস্থা করা আছে, কিন্তু স্বাস্থ্য সেবার মান নিয়ে হলো প্রশ্ন। দুটি সন্তানে যথেষ্ট, এই নীতি গ্রহণ করতে হবে। জাতীয় জনসংখ্যা দিবস, যেদিন জাতীয় জনসংখ্যা দিবস সেই দিন আমরা জনসংখ্যা দিবস পালন করি। এই জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগ, এই যে প্রচুর ভাস্ট পপুলেশন of Bangladesh, it is very difficult problem for us. So এই জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগ আছে। নারীকে শিক্ষা দিতে হবে। অনেক নরনারী আছে এখনো আমাদের বাংলাদেশে, তারা অশিক্ষায় কুশিক্ষায় ভুগছে, পড়ালেখা করতে পারছে না বিভিন্ন কারণে, দারিদ্রতার কারণ হোক বা অন্য কোনো সমস্যার কারণ হোক, অজ্ঞতা অন্ধকারের কারণ হোক, অথবা ধর্মীয় কোনো গোড়ামের কারণ হোক, এখন লেখাপড়া করতে পারছে না। তাই যারা শিক্ষিত সমাজ আছেন, এই সকল কুসংস্কার দূর করার জন্য তারা এগিয়ে আসা প্রয়োজন। যদি লেখাপড়ায় না জানে, সে ধর্মীয় বই পুস্তক এবং অন্যান্য বই কিভাবে পড়বে, এই জ্ঞানটুকু তো মানুষের আসা উচিত। যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ ইকরা অর্থ পড়ো, তুমি প্রভুর নামে পড়ো, যিনি তোমাকে এক বিন্দু রক্ত থেকে সৃষ্টি করেছেন। তাহলে সেখানেই তো লেখা আছে ইকরা অর্থ পড়ো, কোরআনের বাণী। কেন আমরা তাইলে পড়বো না? আমাদের তো পড়তে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। সেখানে আরো লেখা আছে আল্লাহ মাহফিল কলমি, আল্লাহ কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা কেন এইসব কথা শুনি যে পড়ালেখা করলে খারাপ হয়ে যায়? কোন মানুষকে ভালো করতে গেলে সেই খারাপ জিনিসটা দেখাতে হয়। খারাপ জিনিস না দেখালে সেই ভালোটা বুঝবে কি করে? আমাদের সমাজে আমরা ভালোটা গ্রহণ করব। অনেক কথাই আমরা বাল্যকাল থেকে শুনেছি, টেলিভিশন দেখলে এটা ধর্মীয় ভাবে ঠিক না, আরো কত কিছু, কিন্তু সেগুলো তো আজ আমাদের ছেলে মেয়েরা মানছে না। আমি মুখে বলি একরকম, কিন্তু আমার সমাজ তো করে আরেক রকম। আমি বিচার করি মানুষের, কিন্তু আমার ঘরে কি হচ্ছে সেটির বিচার আমি করি না। সুতরাং নিজে আমল না করে অন্যকে নির্দেশ দিও না, আল হাদিস। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণ, বেসরকারি উদ্যোগ, নারী শিক্ষা, খামার করবে, বিভিন্ন রকমের মুরগির খামার, হাঁস মুরগির খামার করে সে তার বেকারত্ব দূর করতে পারে, উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, নিজের ভাগ্যের উন্নয়ন করতে পারে। এই নার্সটা উন্নয়ন করতে হবে। খামার করতে চিকিৎসা, তার চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন বেসরকারি সরকারি হাসপাতালের উদ্যোগ নিতে হবে। মেয়েদেরকে বা ছেলেদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে ইত্যাদি। তারপরে বিভিন্ন কমিউনিটি, বর্তমান সরকার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এবং গ্রাম পর্যায় পর্যন্ত কমিউনিটি ভিত্তিক যে চিকিৎসা ব্যবস্থা পৌঁছিয়ে দিয়েছেন। সেখানে একজন ডাক্তার থাকবেন এবং আছেন, তাদের প্রশিক্ষণ। এই নিয়ন্ত্রণের জন্য বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।
প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত মেয়েদেরকে বিয়ে ব্যবস্থা করা হয়, কিন্তু এটি আইনত দণ্ডনীয়। আমরা উপরে বলি একরকম, কিন্তু ভিতরে করি আরেক রকম। বর্তমানে একটি মেয়েকে যদি ক্লাস 6 এবং 7 থেকে বিয়ে দেওয়া হয়, 6-এ তার বয়স হয় 12 হইতে 13, 7-এ 14, কিন্তু আইনে আছে 18 বছরের নিচে হবে না। ওই মেয়েকে 18 বছর দেখানো হয় বিভিন্নভাবে, সেটির ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তাকে 18 বছর দেখানো হয় কাগজপত্রে, দেখিয়ে তারপরে তার বিয়ের ব্যবস্থা করা হয়। এই যে জিনিসগুলা সমাজে অপসংস্কৃতি, সমাজের বিচ্ছিন্নতা, এগুলা করা ঠিক না। এইভাবে মেয়েদেরকে অর্থাৎ এইভাবে ঢেলে দেওয়া বা এইভাবে করা ঠিক না, তাই মতো দণ্ডনীয়। তারপরে সচেতনতা বৃদ্ধি করতে হবে, ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করতে হবে। ধর্মীয় ধর্মকর্ম সবই আমরা পালন করি, প্রতিটা ধর্মে ভালো কথা, কোনো ধর্মে খারাপ কথা নেই। অর্থাৎ সত্য বলো, মিথ্যা বলিও না, ভালো পথে চলো। সব ধর্মের মূল কথা আমরা দেখতে পাচ্ছি একই। সুতরাং আমরা ধর্মীয় ভাবেও সচেতন হওয়া উচিত। এরপর এদেরকে মানুষদেরকে মানব সম্পদ বা জনসম্পদে কিভাবে পরিণত করব, এটা কিভাবে মানব সম্পদে পরিণত করব, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। যখন জনসংখ্যা দেশের অনুপাতে বেড়ে যায়, কোনো কাজকর্ম করে না, সে দেশের জন্য কোনো উন্নয়ন করতে পারে না, দেশের বোঝা হয়, তখন সে মানব সন্তান নয়, তখন সে দেশের বোঝা স্বরূপ। বেকারত্ব বেড়ে যায়, আহাজারি, চুরি ডাকাতি এগুলা বেড়ে যায়, সন্ত্রাস বেড়ে যায় ইত্যাদি। সুতরাং মানুষকে জনসম্পদে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, যে শিক্ষা গ্রহণ করলে অতি তাড়াতাড়ি হাতে কলমে সে শিক্ষা নিয়ে সে কাজ করে খেতে পারবে, সেই শিক্ষা এখন নোয়াখালী হাই স্কুলে ব্যবস্থা করা হয়েছে। সেই ভকেশনাল, তোমরা জানো 2টি সেকশন 2020 সালে খোলা হয়েছে। সেই অনেক 40 জন করে 80 জন স্টুডেন্ট অলরেডি সেখানে ভর্তি আছে। তাদের ভবিষ্যৎ ভালো, কারণ তারা অতি তাড়াতাড়ি হাতের কাজ শিখে কোনো একটা কিছু করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। নারী শিক্ষা, নারীদেরকে, তোমরা যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, ছাত্রী আছো, তোমাদের দ্বারাই আমাদের এই সমাজের উন্নতি হবে। তোমরা ভালো দিকগুলা সব সময় ফলো করবে, খারাপ দিকগুলা বর্জন করে সমাজকে উন্নয়ন করার কৌশল তোমাদের হাতে। এই জন্য নারীকে শিক্ষিত করতে হবে, তাদের স্বাস্থ্য সেবা, কৃষিভিত্তিক শিক্ষা। অনেক নারী আছে কৃষিকাজের সাথে জড়িত, সেই গাছ ফলানো, খামার করা, তারপরে বিভিন্ন রকমের চাষবাস, এগুলা এখন নারীরা করে। বিভিন্ন জায়গায় দেখলে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারকে এবং বেসরকারি উদ্যোগে। বিভিন্ন খাবার, বিভিন্ন মিল কারখানা, ইন্ডাস্ট্রি, ছোট ছোট কুটির শিল্প ইত্যাদি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তি, তথ্য, কুটির শিল্প ইত্যাদি, এগুলোর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজ শিখে কুটির শিল্প। বাংলাদেশের অন্য একটি নকশি কাঁথার মাঠ তোমরা জানো, জসিমউদ্দিনের। এই নকশি তোমাদের ইংরেজি প্রথম পত্রে সিন প্যাসেজ টেক্সট বুকে আছে, সেখানে তোমরা জেনেছ। কবি জসিমউদ্দিন সেই ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে 1903 সালে জন্মগ্রহণ করেন। তার এই অনন্য কীর্তি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই অনন্য কীর্তি বিলীন হবে না। তার 3টি উল্লেখযোগ্য এরকম গ্রন্থ, এরকম বই, সে হলো নকশি কাঁথার মাঠ, সুজন বানিয়ার ঘাট, আরেকটা হলো রঙিলা নায়ের মাঝি। অত্যন্ত আকর্ষণীয়, তাই এই জন্য তাকে পল্লী কবি বলা হয়। এই কুটির শিল্প এগুলো আমরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টি অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন
উন্নয়ন করতে হলে আমাদের এই কর্মপদ্ধতিগুলো, আমাদের এই ব্যবস্থাগুলো করতে হবে। আরো অন্যান্য ব্যবস্থা আছে, হয়তো আমারও জানা, তোমাদের কাছেও আরো ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা করেও তোমরা দেশের উন্নয়ন করতে পারবে, জনসংখ্যার উন্নয়ন করতে পারবে, কর্মসংস্থান দিয়ে করতে পারবে, বিভিন্ন ভাবে তোমরা উন্নয়ন করতে পারবে। অর্থাৎ সরকারের সহযোগিতা, বেসরকারি উদ্যোগ, যে কোনো ভাবে আমরা উন্নয়ন করতে হলে জনসংখ্যার উন্নয়ন আগে প্রয়োজন। বর্তমানে যে অবস্থা চলছে সারা পৃথিবীতে, বেকারত্বের হার অনেক বেড়ে গেছে। এই বেকারত্ব থেকে বের হয়ে আসা অনেক দুরূহ ব্যাপার। তাই আমরা আশা করি যদি এই করোনা ভাইরাস অতি শীঘ্র পৃথিবী থেকে বিলীন হয়, তাহলে আস্তে আস্তে আবার আমরা আমাদের আগের জায়গায় চলে যেতে পারব। তোমাদের এই আসন্ন পরীক্ষা 7 তারিখ থেকে, সেই পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে, কারণ তোমাদের হাতে সময় অনেক কম। তোমাদের সবকিছুই, অর্থাৎ তোমরা পরীক্ষার্থী, সামনে হয়তো তোমাদের গভর্নমেন্ট পরীক্ষার ব্যবস্থা করবে, সেটি সরকারের বিষয়। এরপর দেখো এই বিষয়ের আলোকে আমি একটি সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের উদ্দেশ্যে দিয়েছি। ক, বাল্য বিবাহ প্রতিরোধ কার্যক্রম। এখানে আমরা আলোচনা করেছিলাম বাল্য বিবাহ প্রতিরোধ কার্যক্রম, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। খ, নিরক্ষরতা দূরীকরণ, নারী শিক্ষার প্রসার। কি শিক্ষার প্রসার? নারী শিক্ষার প্রসার। এই হলো প্রশ্ন। উদ্দীপক, জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কি? প্রথম জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কি? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কি বলেছি? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দ্বিতীয়, জনসংখ্যা নীতি কি ব্যাখ্যা করা। জনসংখ্যা নীতি সম্পর্কে আমি ইতিমধ্যে বলেছি যে নীতি রাষ্ট্রীয়ভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ, জনসংখ্যাকে উন্নয়ন বা জনসংখ্যাকে ভালো রাখার যে পদ্ধতিগুলো সরকার করতে বিভিন্নভাবে গৃহীত হয়, সেটাই হলো কি? জনসংখ্যা নীতি। এই নীতির মাধ্যমে সরকার যদি ভালো নীতি গ্রহণ করে, সেই নীতির মাধ্যমে জনসংখ্যার উন্নয়ন হয়। উল্লেখিত ক ছকের কার্যক্রমে, এই ক ছকের কার্যক্রমে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন উদ্যোগের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। আমি বলবো এটি বেসরকারি উদ্যোগের প্রতিফলন ঘটেছে। এই যে এখানে আছে বেসরকারি উদ্যোগ। এই বেসরকারি উদ্যোগ আসলে সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক সময় জবাবদিহিতা বেশি থাকে। আমরা যারা বেসরকারি স্কুলে চাকরি করি, আমাদের জবাবদিহিতা করতে হয়। আমরা কি পড়ালাম, কি নিলাম, কি করলাম, এগুলা প্রতি মাসে অন্তত একবার আমাদের বসা হয় এবং এগুলা সম্পর্কে আলোচনা করা হয়। কোন পদ্ধতিতে ছেলে মেয়েদের উন্নতি হবে পড়ালে, সেই সব ব্যাপারগুলো আমাদের আলোচনা হয়। বেসরকারি উদ্যোগে এই বাল্য বিবাহ প্রতিরোধ কার্যক্রম, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি, এগুলা করা যাবে বেসরকারি উদ্যোগে। এই যে এখানে বাল্য বিবাহ প্রতিরোধ করা, নারীদের শিক্ষা, নারীদের চাকরি দেওয়া, নারীদের বাল্য বিবাহ বন্ধ করা, ধর্মীয় গোলামি থেকে এদেরকে দূরে সরিয়ে আনা ইত্যাদি। অনেকে বলে অনেক কিছু মান্য করতে চায় না। আরে এক সময় যখন আরো আগের কালে 30 বছর 40 বছর আগে, তখন পৃথিবীর অবস্থা ছিল একরকম, তখন জনসংখ্যা ছিল অনেক কম, অসুখ বিসুখের ধরন ছিল আরেক রকম। এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ক্লাইমেট চেঞ্জ, বায়ুমণ্ডল উত্তপ্ত। কিছুদিন পর পরেই অস্ট্রেলিয়া, আমেরিকাতে, ব্রাজিলে দাবানল জ্বলে উঠেছে। মাটির নিচে, পাহাড় পর্বতের নিচ থেকে সেই সুপ্ত আগ্নেয়গিরি জ্বলে বিভিন্ন বাড়িঘর ছারখার করে দিচ্ছে। আগের কালের কথাগুলো যদি এখন ধরে রাখি, সেটা হবে না।
আগে ডাক্তাররা, আমাদের মনে আছে হোমিওপ্যাথিক বা এলোপ্যাথিক ডাক্তাররা একটা চিনির মতো পাউডারের মধ্যে আমাদেরকে এক ফোঁটা দিয়ে জ্বরের ওষুধ দিতেন। সেটি খেয়ে আমাদের জ্বর ভালো হয়ে যেত। ডাক্তার কাছে আমরা জ্বরের জন্য যদি যেতাম, এলোপ্যাথিক ডাক্তার, ওনারা আমাদেরকে একটা মিক্সচার বানিয়ে দিতেন। মিক্সচারের 3 ডোজ খেলে আমাদের জ্বর ভালো হয়ে যেত। এখন কি সেই সুযোগ আছে? জি না। অনেকে বলে এই যে করোনা ভাইরাস, মাস্ক পরার কি দরকার? সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে বাংলাদেশের থেকে বুলেটিন দিচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বুলেটিন দিচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এখন মাস্ক এবং মাস্ক ব্যবহার করা। কিন্তু অনেকে অনেক কথা বলে, আমি যদি সেগুলা বলি তাহলে সমস্যা, সুতরাং বলার অপেক্ষা রাখে না। বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক, কোনো দেশে জরিমানা করে, অনেক কড়াকড়ি শাসন ব্যবস্থা আছে। কিন্তু আমাদের শুধু রেডিও টিভিতে বুলেটিন দিচ্ছে, কিন্তু সেইভাবে মাঠ পর্যায়ে যদি সেভাবে করা হতো তাহলে আমাদের মৃত্যুর হার অনেক কমে আসতো। তোমরা জানো এই সমস্যা থেকে বের হওয়া আমাদের কঠিন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো এই উল্লেখিত যেটা একটা বেসরকারি উদ্যোগে আমরা ধর্মীয় নেতাদেরকে উদ্বুদ্ধ করব এবং বাল্য বিবাহ বন্ধ করার জন্য ব্যবস্থা করবো। এরপরে খ-ছ-কে উল্লেখিত উদ্যোগটি বাস্তবায়নের মাধ্যমে অধিক জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। মূল্যায়ন করা, এই যে নিরক্ষরতা দূরীকরণ, নারী শিক্ষার প্রসার, এটি কিন্তু বর্তমান যুব সমাজ, এখন যারা যুব সমাজ, আমাদের ছাত্রছাত্রীরা সারা বাংলা, সারা পৃথিবী, তারাই পরিবর্তন করতে পারবে। নারীদের নিরক্ষরতা, নারী নয় শুধু পুরুষদের নিরক্ষরতা দূরীকরণ। নিরক্ষর সেই ব্যক্তি যে ব্যক্তি তার নামও লিখতে পারে না, অক্ষর জ্ঞান নেই, তাকে নিরক্ষর বলে। ওই বারবারে আমার একটি কথায় চলে আসে, সুতরাং তোমরা জানো কথাগুলা, তোমরাও পারবে। নারী শিক্ষার প্রসার, যে সকল নারীরা এখনো লেখাপড়া ঝুঁকছেন না, তাদেরকে বিভিন্নভাবে সরকারি বেসরকারি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণের এই সকল শিক্ষার ব্যবস্থা করা উচিত। সরকার করছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে, কিন্তু অনেক সময় কম হচ্ছে। অর্থাৎ আমি যদি আমার পরিবারকে অর্ডার করি এই কাজটি করো, সে যদি কাদের ভিতরে ডুপ্লিমেসি করে, সেই আমি তো আর সব কিছু দেখতে পারবো না। একটি পরিবারের যেমন প্রধান দায়িত্ব দিয়ে দেয় ছেলে মেয়েদেরকে, তার স্ত্রীকে, কিন্তু দেখার সুযোগ অনেক সময় হয় না। আবার দেখো, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওখান থেকে মন্ত্রীদের অর্ডার করেন এই কাজটি এভাবে করুন, তারা করে, কিন্তু মাঠ পর্যায়ে কি হচ্ছে সেটি তো আর প্রধানমন্ত্রী জানেন না। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে কোনো কাজ হয়, কিন্তু সম্পূর্ণটাই কতটুকু অ্যাকুরেট কাজ হয় সেটি তো আর দেখার সুযোগ নেই। একটি পরিবারকে দিয়ে আমি বলছি, পরিবার থেকে একটি সমাজ, সমাজ থেকে এইভাবে উপরের লেভেলে চলে যাচ্ছে। যদি সঠিকভাবে আমাদের যে কোনো কিছু বাস্তবায়ন হতো, সোনার বাংলায় হতো। সোনার বাংলায় সোনার খনি আছে, কিন্তু সেটি খনিতে রূপান্তর হচ্ছে না। এটি বিভিন্ন কারণ আছে। তাহলে বললাম প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি। পড়ালেখার প্রসঙ্গ, পড়ালেখা আলোচনা করতে গেলে বিভিন্ন রকমের কথা চলে আসে। সুতরাং তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলা পড়বে, মেন বুক পড়বে, পড়ে আমাকে আগামী ক্লাসে এটি পড়া দিবে। এখন তোমরা হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্কের 1 নাম্বার লেখো
জনসংখ্যা নীতি কি? জনসংখ্যা নীতি কি বা কাকে বলে? বাংলার প্রতি বর্গ কিলোমিটার বাংলাদেশে কতজন বাস করে? তারপরে লেখো কিভাবে, 2 নম্বর লেখো কিভাবে নিরক্ষরতা দূরীকরণ করা যায়? নিরক্ষরতা দূরীকরণ করা যায়। কিভাবে তোমরা নিরক্ষরতা দূরীকরণ করবে? তারপরে নারী শিক্ষা আরেকটি তোমরা লিখতে পারো, পরিবার পরিকল্পনা কি? পরিকল্পনা কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3 প্রশ্নের উত্তর লিখে আমাদেরকে আগামী ক্লাসে দেখাবে। জনসংখ্যা নীতি কি, কিভাবে নিরক্ষরতা দূরীকরণ করা যায়, পরিবার পরিকল্পনা কাকে বলে। শিক্ষার্থীবৃন্দ, অনেক উপদেশমূলক কথা বলেছি, গঠনমূলক কথা বলেছি। তোমরা আমার কথাগুলো শুনে যদি বই পুস্তক ঠিকমতো পড়ো, তোমাদের পাশে ইনশাআল্লাহ ঘরে চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই নবম অধ্যায়ের সমাপ্তি করলাম। তোমরা সবাই ভালো থাকো। করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। আমরাও তোমাদের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। ধন্যবাদ।